আমির মির্জাকে সাকিনা শেখ ব্ল্যাকমেল করছিল। আমিরকে নিশানা করা হয়েছিল, কিন্তু আমিরও সাকিনার সাথে জোর করে হওয়া এই সম্পর্কে মজা পাচ্ছিল। সে নিজের ইচ্ছেতেই সাকিনাকে বিয়েও করে ফেলল। এদের এই সম্পর্ক কতদূর যায় সেটাই আমরা দেখব আজ এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আমির যখন মদের নেশায় বেহুশ ছিল তখন সাকিনা তার সাথে খারাপ কিছু করে। সাকিনা হলো আমিরের বন্ধু সমীরের মা। যেদিন সমীর প্রথমবার আমিরকে বাড়িতে নিয়ে এলো সেদিনই সাকিনা আমিরকে পছন্দ করতে শুরু করে। সে প্রায়ই তাকে পকেট মানি দিত, আর আমির সেটা আন্টির ভালোবাসা ভেবে রেখেও দিত। কিন্তু আমিরের মা রাবিয়া আর বাবা ইমরানের এটা একদম পছন্দ ছিল না। তারা গরিব হতে পারে কিন্তু তারা সৎ ছিল। আমির সবসময় সমীরকে ভাগ্যবান মনে করত। সে একবারের জন্য আজ করতে পারেনি যে 25শে ডিসেম্বর 2014 রাতে সাকিনা তাকে সমীর আর তার বন্ধুদের সঙ্গে মদ খেতে বাধ্য করবে। প্রথমবার বিয়ার খাওয়ার পর আমিরের নেশা হয়ে গিয়েছিল, আর এই অবস্থায় সাকিনা তার সাথে অবৈধ সম্পর্ক করে। পরের দিন সকালে আমির চমকে যায়। সাকিনা সেই রাতের ভিডিও রেকর্ডিং করে নেয়। সে আমিরকে হুমকি দেয় যে যদি আমির তার চাহিদা পূরণ না করে তাহলে সেই ভিডিও পুলিশ স্টেশনে দেখিয়ে আমিরের বিরুদ্ধে রেপের অভিযোগ করবে। ভয় পেয়ে আমির প্রতিদিন সাকিনার শারীরিক সুখের খেলনা হয়ে গেল। আমিরের বাবা মা ইমরান আর রাবিয়া আঁচ করতে পারল যে আমির বদলে গেছে, কিন্তু আমির চুপ ছিল। সে এখন সাকিনার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। আমিরও এই সম্পর্কে মজা পাচ্ছিল। তার মা বাবা সন্দেহ করছিল যে সাকিনা তার ছেলের জীবন শেষ করতে উঠে পড়ে লেগেছে। তারা সাকিনাকে শায়েস্তা করার জন্য পুলিশের কাছে একটা নন কগনিজেবল অফেন্সের অভিযোগও দায়ের করে, কিন্তু ইমরান আর রাবিয়া নিজেদের ছেলেকে সাকিনার জাল থেকে বের করতে পারল না। উল্টে আমির তাদের উপর রাগ দেখাতে লাগলো। অসভ্যতা দিন দিন বাড়তে লাগলো। একদিন আমির সুইসাইড আর তার জন্য দায়ী করলো নিজের মা বাবাকে। এর ফলে ইমরান আর রাবিয়া পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আমির সম্পূর্ণভাবে সাকিনার জালে ফেসে গিয়েছিল। সে সাকিনার প্রতি মোহিত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সাকিনা যেন তার উপর কোনো জাদু করেছে। সাকিনা আরেকটি অদ্ভুত কাজ করে বসে। আমিরকে নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তার সাথে একটা বিচিত্র ধরনের বিয়ের খেলা খেলে, যাতে আমির নিজের ইচ্ছায় সামিল হয়। এই অদ্ভুত মজার সম্পর্ক আরও মজার হয়ে দাঁড়ায় যখন সমীর বিনা দ্বিধায় নিজের ক্লাসমেট আমিরকে বাবা বলে ডাকতে শুরু করে। ইমরান আর রাবিয়ার হুঁশ উড়ে যায় যখন সাকিনা তাদের জানায় যে তারা যেন তার আর তার স্বামীর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করে। এবার তারপর আমাদের নিজের ছেলে আমাদের বিরুদ্ধে গেল, ও আমাদেরকেই ঠকালো। আমি আমার আমিরকে ফেরত চাই, যেরকম ছিল সেরকম। সাহেব, ওই সাকিনা আমার ছেলেকে কিছু খাইয়ে টাইয়ে নিজের বশে করে নিয়েছে। কিন্তু আপনাদের ছেলে আমাদের স্টেটমেন্ট দিয়েছে ওকে নাকি আপনারা কষ্ট দেন। ও নিজে বলেনি, ওকে দিয়ে বলানো হচ্ছে। ওই মহিলাটি ওকে বশ করে রেখেছে। ও যা শিখিয়ে দেয় আমার ছেলে সেটাই বলে। এখন তো এটা বলছে যে আমিরকে নাকি ও বিয়ে করেছে। বিয়ে? কিন্তু ওর বয়স তো মাত্র 16 বছর। হ্যাঁ সাহেব, ও এবার মাধ্যমিক দেবে। পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু এখনো ভালো করে পড়াশোনাও করছে না। পরীক্ষা তো এগিয়ে এলো। এত বছর ধরে আমির তো আমাদের সাথে অসভ্যতা দূরের কথা, জোরে কথা পর্যন্ত বলেনি। আর এখন এমন ব্যবহার করে যেন আমরা ওর বাবা মাই নই, ওর শত্রু। সাহেব, যেভাবেই হোক আপনি আমার ছেলেটাকে সাকিনার হাত থেকে বাঁচান। ও ওর জীবনটা নষ্ট করে দেবে। দেখুন, এই কেসটা খুবই জটিল। ওই মহিলা এমন কোনো অপরাধ করেনি যার কোনো প্রমাণ রয়েছে যার ভিত্তিতে ওকে গ্রেপ্তার করতে পারি। বিষয়টা যখন পার্সোনাল, আপনার ছেলের সঙ্গে একবার কথা বলতে হবে। কিসের জন্য? উনি তোর সাথে কথা বলতে চান। কি কথা বলবে? দেখ বাবা, ব্যাপারটা হলো যে উনি তোকে কিছু বোঝাতে চান। কি ব্যাপারে? তো আমির, তুমি সাকিনার বাড়িতে এই জন্যে যাও কারণ ওনার ছেলে তোমার খুব ভালো বন্ধু। স্যার, 20 মিনিটের মধ্যে আপনি 3 বার এই কোশ্চেনটা করেছেন আমাকে। হ্যাঁ, কারণ 3 বার জিজ্ঞেস করার পরেও তুমি সত্যিটা বলছো না। আমির, সাকিনা কি তোমাকে কোনো ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, এটাই সত্যি। ও আমাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু এই সত্যিটা আমি কাউকে বলতে পারছিলাম না। আমি যদি বলে দিই এই ব্ল্যাকমেলটা কি করে শুরু হয়েছিল, তাহলেও সাকিনা আমাকে দোষারোপ করবে ওই ভিডিওটা দেখিয়ে। জানি আম্মি আব্বু আমাকে নিয়ে কতটা চিন্তা করছেন, কিন্তু আমি সাকিনাকেও পছন্দ করি। একদিকে কষ্ট আর অন্যদিকে সুখ। আমির, যদি তুমি কোনো ব্যাপার নিয়ে টেনশনে থাকো আমাকে বলে দাও, এটাই ঠিক সময়। তোমার আম্মি আর আব্বুর ওপর দিয়ে কি যাচ্ছে তুমি বুঝতেও পারছো না।
স্যার, সমীর আমার বন্ধু। ওর আম্মি আমাকে পছন্দ করে আর আমিও ওনাকে পছন্দ করি। এর থেকে বেশি আর আমি কিছুই বলতে চাই না। স্যার, এই শাকিনা ৩৭ বছর বয়সী আর আমির ১৬ বছরের। খুবই কাঁচা বয়স, বুঝলে? কিন্তু এই মহিলা এমন ভাব দেখাচ্ছে যেন আমির ওর সম্পত্তি। আর আমিরও পুরোপুরি ওর সঙ্গ দিচ্ছে নিজের বাবা মার বিরুদ্ধে। স্যার, কিছু তো গন্ডগোল রয়েছে। শোনো, এই সাকিনার ব্যাকগ্রাউন্ড বার করো, দেখি আসল ব্যাপারটা কি। আমি যেটা করছি জানি না কেন করছি। আমি সাকিনাকে ভালোবাসি নাকি নাকি ভয় পাই আমি জানি না, কিন্তু আমি এটা জানি আমার জন্য আমার আম্মি আব্বুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ওনারা সব সময় কষ্ট পায়, কিন্তু কিন্তু তবুও আমি সাদ্দামকে একবার বলবো? হ্যাঁ বলো। আমরা তো এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না। সাদ্দামের বুদ্ধি আর ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। হয়তো কোনো রাস্তা বেরোতে পারে। এ তুমি কি বলছো দিদি? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই কথাটা। আমি কোন মুখে এইসব কথা বলতাম বলতো সাদ্দাম? আমি ওকে অনেক বুঝিয়েছি। ও পুরোপুরি ওই মহিলার বশ হয়ে গেছে। আরে ওই মেয়েটার নিকুচি করেছে দিদি, কিন্তু তুমি এখন আমাকে বলছো এত কিছু হয়ে যাওয়ার পর? এখন বলছি তো, আর তোর কাছে সাহায্যও চাইছি। তুমি এবার সবকিছু আমার উপর ছেড়ে দাও দিদি। আমিরকে ওর খপ্পর থেকে বার করবই। অসহায় আর হতাশ রাবিয়া মির্জা নিজের ভাই সাদ্দামের কাছে সাহায্য চায়। আমিরের মা বাবা সবকিছু করার জন্য তৈরি ছিল। তারা যে কোনো ব্যক্তির সাহায্য নিতে রাজি ছিল, শুধু তাদের ছেলে আমির ফিরে আসুক। তাদের উদ্দেশ্য ছিল তাদের ছেলের জীবন থেকে সাকিনা যেন একেবারেই দূর হয়ে যায়। কিন্তু সাকিনার কি উদ্দেশ্য ছিল সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। ওর নাম কি পুরো? পুরো নাম হচ্ছে শাকিনা শেখ। সাদ্দাম ভাই এ ফরিম চলে থাকে, তালাক হয়ে গেছে। আর এর বরের নাম ছিল নাভেদ খান। আর কিছু? না সাদ্দাম ভাই, এখন অব্দি এটুকুই জানতে পেরেছি। ঠিক আছে। বলুন, আমার নাম হলো সাদ্দাম বেগ। কি ব্যাপার? ভেতরে আসতে পারি? কয়েকটা জরুরি কথা আছে। কি ব্যাপারে? আমিরের সাথে আপনি কি নোংরামো শুরু করেছেন? যদি আমি আগে জানতাম যে আমিরের ব্যাপারে কথা বলতে এসছো, তাহলে বাড়ির ভেতরে ঢুকতে দিতাম না। ভেতরে তো আমি চলেই আসতাম যেভাবে এসেছি। এবার সোজাসুজি বলে দাও, তুমি আমিরের সঙ্গে কি কি করেছো? দেখো সাদ্দাম বেগ, বা তোমার নাম যাই হোক, আমি আমিরের আম্মি আব্বুকে আগেও এই কথাটা বলেছি, আর আবার তোমাকে বলছি, আমির আর আমার মধ্যে যা কিছুই আছে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর এখন তো আমরা বিবাহিত, তাই এতে যদি তুমি নাক না গলাও তাহলেই ভালো হবে। বেরিয়ে যাও এখান থেকে। দেখো সাকিনা, আমার দিদি আর জামাইবাবু খুবই ভালো লোক, ভদ্রলোক, একটা সম্মান আছে। আর আমি ভদ্রলোকও নই, আর আমার সম্মানও কম। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালোই বুদ্ধিমতী, সেই জন্য আর কথা বাড়াচ্ছি না। বলুন সাদ্দাম ভাই, অনেক দিন বাদে ফোন করলেন। হ্যাঁ সুনীল ভাই, তোর ওই এনজিওটা ফাহিম চলে অ্যাক্টিভ আছে না? হ্যাঁ আছে তো, আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক প্রজেক্ট চলে তো ওখানে। বলুন না কি ব্যাপার। কিছু জানার ছিল। শাকিনা শেখ নামে এক মহিলার। সাকিনা শেখ, নাভেদ খানের এক্স ওয়াইফ? হ্যাঁ ওই। ওকে কি তুমি চেনো? হ্যাঁ চিনি তো, কিন্তু ব্যাপারটা কি বলুন তো। আরে ভাই, ব্যাপারটা একটু সেন্সিটিভ। আমার দিদি রাবিয়া, ওর একটা ছেলে আছে 16 বছরের, আমির। আমিরের মাথাটা খাচ্ছে ওই শাকিনা।
সাকিনা, তুমি ভালো করেই জানো এই এরিয়ায় আমি একজন পুরনো সোশ্যাল ওয়ার্কার। সোজা কথা বলি আমি সব সময়। আমির মির্জাকে তুমি ভুল উদ্দেশ্যে ব্যবহার করছো। এসব আপনি কি ধরনের বাজে কথা বলছেন? আমি তো শুধু জিজ্ঞাসাবাদ করছি, কিন্তু আমিরের মামা সাদ্দাম বেগ অনেক বড় মাপের মানুষ। ও জিজ্ঞাসাবাদও করবে না, সোজা অ্যাকশন নেবে। এই বিষয়কে শোধরানোর জন্য ও কিন্তু সবকিছু করতে পারে। কিন্তু সুনীল বাবু, আইন বলেও তো একটা জিনিস আছে। তাই আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমিরের 18 বছর হয়ে গেলেই আমরা আইন অনুযায়ী বিয়ে করে নেব। তখনও কিন্তু এই বিয়েটা বেআইনি হবে ম্যাডাম, কারণ মেয়েদের জন্য বয়সটা 18 বছর আর ছেলেদের জন্য 21 বছর। 5 বছর অপেক্ষা করেও কিন্তু আপনার কোনো লাভ হবে না। বলুন, আমিরকে ছাড়ার জন্য আপনার কত চাই? মুখ সামলে কথা বলবেন। কাল অবধি সময় দিলাম, সত্যি বলছি, এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। কালকে ফোন করব, ভেবে রাখবেন। আমিরকে ছেড়ে দেওয়ার বদলে আপনি কি চান? এই প্রশ্নই সাকিনার মনে আর মাথার মধ্যে ঘুরছিল। বহুদিন পর তাকে এই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সাকিনাকে এই প্রশ্ন আগে প্রায়শই করা হতো। সাকিনাকে প্রায়শই লেনদেনের টেবিলে বসতে দেখা যেত। সাহেব, লালার বিরিয়ানি কোনোদিনও খেয়েছেন? তুই আগে খবরটা দে, তারপর একসঙ্গে খাবো। সাহেব, লালার বিরিয়ানির থেকে তো বেশি চটপটেই সাকিনা স্টোরি। লালার বিরিয়ানি একসময় সাকিনার বাবা নাসিম ভাই চালাতো। লালাকে বেঁচে আরবে চলে যায় দুঃখে। দুঃখে কেন? সাকিনার যখন 15 বছর বয়স, তখন ওর মা মরে যায়। ওর মা একজন হিন্দু ছিল, আর তাদের একমাত্র মেয়ে সাকিনা। নাসিম ভাই ওকে অনেক পড়াশোনা শিখিয়ে গ্র্যাজুয়েট করেছিল, কিন্তু এই সাকিনা বদমাইশিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছিল। এত নোংরামো করেছে যে ও নিজেই ভুলে গেছে কয়জনের সাথে ঘুরেছে। এর সঙ্গে কোনো নাভেদ খানের বিয়ে হয়েছিল? কারেক্ট সাহেব। ওরা নাভেদ খানের ছেলে হচ্ছে এই সমীর। সমীরের যখন 1 বছর বয়স, তখন ওদের তালাক হয়ে যায়। বেশ মোটা টাকা বের করেছিল নাভেদের থেকে। আজ পর্যন্ত সেই টাকা দিয়েই ও মস্তি করছে। কিন্তু সাহেব, এইটা তো শুধু রায়তা, পুরো বিরিয়ানি তো এখনো বাকি আছে। বিরিয়ানির আগে কেউ রায়তা পরিবেশন করে? আসল ব্যাপারটা বল। আসল ব্যাপার হলো এই সাহেব, গোটা ফাহিমচল জানে এই মহিলা খুব খতরনাক জিনিস সাহেব। নিজের বাবাকে পর্যন্ত ও ছাড়েনি। ওর বাবার সঙ্গে কি করেছিল? ওর বাবার নামে একটা কেস করেছিল। কিরকম কেস? কি আমার বিরুদ্ধে কেস করেছে? নিজের বাবার বিরুদ্ধে? আগে হ্যাঁ, সাকিনা আপনার বিরুদ্ধে রেপের চার্জ দিয়েছে। স্যার, ও আমার নিজের মেয়ে। ও নিজের স্টেটমেন্টে এটাও বলেছে যে আমার নিজের বাবা নাসিম শেখ আমার সঙ্গে জবরদস্তি করেছে আর আমার রেপ করেছে। হ্যাঁ আব্বু, এই কেসটা আমিই করেছি। নিজের আব্বুর বিরুদ্ধে এরকম জঘন্য অভিযোগ? আরে কিসের আব্বু? তুমি তোমার বিরিয়ানির দোকানটা ওই বদমাইশ লালাকে বেচে মাস্কেট সেটেল হয়ে গেলে। রায়তাটা তো আমাদের জীবনে ছড়ালো। আমি তোমার কাছে এই বাড়িটা চাওয়াতে তুমি তো ফালতু জ্ঞান দিতে শুরু করলে আমাকে। এখনো বলছি, এই বাড়িটা আমার নামে করে দাও, আমি কেসটা তুলে নেব। নিজের আব্বুকে ব্ল্যাকমেল করছিস তুই? আব্বু জান, এখন দুনিয়াটাই এরকম। আরে টাকার দাম রক্তের সম্পর্কের থেকেও বেশি। সোজা আঙুলে ঘি ওঠে না, কি করব বলো? আর যদি তুমি চাও যে আমি আঙুলটা সোজাই রাখি, তাহলে এই বাড়িটা আমার নামে করে দাও, আর তার সঙ্গে 20 লাখ ক্যাশ। আগে উকিলের কাছে যাব, তারপরে পুলিশ স্টেশন। দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। আর হ্যাঁ, তারপর আমরা বিরিয়ানি খেতে যাব। নাসিম ভাই হতভম্ব হয়ে গিয়েছিলেন। এই সাকিনা যা যা চেয়েছিল উনি সব দিয়ে দেন। তখন সাকিনা কেস ফেরত নিয়ে নেয়। তখন নাসিম ভাই আরবে চলে যান, আজ পর্যন্ত ফেরেনি উনি। নাসিম ওর নিজের বাবা ছিল, তাও ওনার ওপরে রেপ কেস করে ব্ল্যাকমেল করেছিল। সাহেব, রায়তার বিরিয়ানি তো পেয়ে গেলেন, এবার শাহী টুকরোর খবর নিন। 4 বছর আগের কথা, সাকিনা ওর তালাক দেওয়া বরকে নিজের বাড়িতে ডেকেছিল। নাভেদ এসেছিল দেখা করতে। এসো। আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? এত বছর পরে মনে পড়ল। আজ দিনটাই যে এমন। সমীর আজ স্কুলের পিকনিকে গেছে, আমি বাড়িতে একলা আছি। তোমার কথা মনে পড়ছিল। আগের মতোই তোমাকে সুন্দরী লাগছে। এখন এখানে দাঁড়িয়ে
শুধু কথাই বলবেন নাকি? এইসব কি করছো? প্রমাণ এটা রেপের। কি আজে বাজে কথা বলছো সাকিনা? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার তো ভাগ্যটাই খারাপ হয়ে গেছে। ব্যাংক ব্যালেন্সও শেষ হয়ে গেছে। তখন কিছু না কিছু তো করতেই হতো, তাই না? হতচ্ছাড়ি ভাবছিস জামা কাপড় ছিঁড়ে আমার এগেনস্টে রেপের কেস দিবি? এক্ষুনি আমার মেডিকেল টেস্ট করানো হবে। তাতে আমার শরীরে তোমার কুকর্মের সমস্ত প্রমাণ পাওয়া যাবে। আর ছেঁড়া জামা তো বোনাস প্রমাণ। আর তারপর 7 বছর ধরে জেলের ঘানি টানবে। তুমি যাওয়ার জন্য তৈরি আছো তো সমীরের আব্বু? আমি এখানে 20-25 মিনিট আরো অপেক্ষা করব। তুমি আমার জন্য 5 লাখ টাকা নিয়ে চলে এসো। আর যদি না আনো তাহলে আমি পুলিশ স্টেশনে চলে যাব, তোমার সম্মান ধুলোয় মেশাতে। যে নিজের বাবা আর স্বামীর সাথে এরকম করতে পারে, বাকিরা তো তার কাছে কিছুই না। জানি না কত লোক কে ঠকিয়েছে। গ্যারান্টি দিয়ে বলছি সাহেব, আমিরের সাথেও নিশ্চয়ই এরকমই কিছু করেছে। ইমরান আর রাবিয়া মির্জাকে ডাকো, আর আমিরকেও। ওদের সাকিনার সত্যিটা জানাতেই হবে, বিশেষ করে আমিরকে। আরে আমাকে কতবার যেতে হবে পুলিশ স্টেশনে? কেন করছো এরকম আমার সঙ্গে তোমরা? আমির, আস্তে কথা বলো। এবার ওনারা নিজেরাই আমাদের ডেকেছেন, আমি জানি না কেন। দেখ, ওনারা সাকিনা সম্পর্কে কিছু জেনেছেন, সেটা আমাদের জানাতে চান। তোর ওখানে থাকাটা খুব জরুরি। স্যার, আমি তো আর কোনো বাচ্চা ছেলে নই যে আপনার এই ফালতু গল্পে বিশ্বাস করব। স্যার, মিথ্যে বলার একটা সীমা আছে। বাবা, বোকামারও একটা সীমা আছে, যেটা তুমি পার করে গিয়েছ। তোমার চিন্তা শক্তিটাই হারিয়ে ফেলেছ। আমরা যদি তোমাকে মিথ্যে কথা বলি তাহলে আমাদের কি লাভ হবে? আমির, সামনে তোমার মাধ্যমিক পরীক্ষা। এই সময় তোমার এখানে না, তোমার পড়াশোনা করা উচিত ছিল। তোমার জীবনের অধ্যায়গুলো এখনো ফাঁকা পৃষ্ঠা। এখন এই ফাঁকা পৃষ্ঠায় তোমার ভবিষ্যতের সুন্দর ছবি আঁকা যেতে পারে, না হলে সেগুলো টয়লেটে ইউজ করা হতে পারে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো আমির, আমি তোমাকে সাকিনার ব্যাপারে যা যা বললাম, যা কিছু ও করেছে নিজের বাবার সঙ্গে বা তোমার বন্ধু সমীরের বাবার সঙ্গে, সবকিছুই একদম সত্যি। আমি সাকিনাকে সময় দিয়েছি চিন্তা করার জন্য। তোমাকে ছাড়ার জন্য কত দাম নেবে? চলো, তোমার সামনেই কথা বলে দেখি। হ্যালো, সাকিনা, সুনীল কামত বলছি। তাহলে কি চিন্তা করলে? তুমি তোমার খপ্পর থেকে আমিরকে ছাড়ার জন্য কত টাকা চাও? আমি কিছুই ভাবিনি সুনীল বাবু, কারণ আমি কিছু চাই না। দেখো সাকিনা, তুমি যত চাইবে তত পাবে। আমি বললাম তো আপনাকে সুনীল বাবু, আমি আমিরের বদলে কিচ্ছু চাই না। আমার কাছে সবকিছু আছে। টাকার জন্য না হলে কেন তুমি আমিরকে নিশানা করেছো? এমন কি দেখে নিয়েছো ওর মধ্যে তুমি? আমি কি দেখেছি ওর মধ্যে? কিচ্ছু না, দেখতে মন্দ না, তাই ওকে ভালো লেগেছিল আমার। এইরকম খেলনা তো চারদিকে প্রচুর পাওয়া যায়। আর ও তো সোজা আমার বাড়িতেই চলে এসেছিল, তাই ভাবলাম যে একটু খেলেই দেখি না। মানে আমি তোমার জন্য শুধুমাত্র একটা খেলনা, যেটা তুমি শুধু ব্যবহার করছো? কেমন কথা বলছেন আপনি? আপনার বাড়িতে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন আপনি বাইরে থেকে খাবার আনান না, রেস্টুরেন্টে খেতে যান না? ব্যাস ওই একই রকম ধরে নিন। কিন্তু তুমি যে আমিরের সঙ্গে বিয়ে করেছিলে। সুনীল বাবু, আপনিও না বোঝেন না, বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু খেলেই নি। আমার বয়ফ্রেন্ড লন্ডন গেছে, কয়েকদিন বাদে ফিরবে। ও ফিরে আসার পরই আমি আপনাদের এই 16 বছরের কচি ছোকরাটার দিকে ফিরেও তাকাবো না। দেখা করা তো দূরের কথা, আপনি না আপনার সোশ্যাল সার্ভিসটা কোনো ভালো কাজে লাগান। আমার কাছেও কোনো দাম নেই।
এটাই শোনা বাকি ছিল, আমার এটা বোঝার জন্য যে আমি কত বড় ডাফার। হ্যাঁ, ও আমাকে ভিডিও করে ব্ল্যাকমেল করেছিল ঠিকই, কিন্তু আমি ব্ল্যাকমেল হলামই কেন? সবাই এখন আমার দিকে তাকিয়ে আছে, আমার জন্য দুশ্চিন্তা করছেন। আর আমি এটা জানার পরে সাকিনার মনে আমার জন্য কিচ্ছু নেই, আমি একদম ভেঙে পড়েছিলাম। আমির, এবার তো সত্যিটা বলবে তুমি। কি হয়েছিল তোমাদের মধ্যে? শেষ পর্যন্ত আমিরের মুখে তালা খুলল, আর সে সেই কালো রাতের পুরো ঘটনা বলল, যে রাতে সাকিনা মদের নেশায় আচ্ছন্ন আমিরকে নিজের নিশানা বানিয়েছিল। সে পুলিশকে এটাও জানায় যে অ্যাটেম্পটেড সুইসাইডের ড্রামার স্ক্রিপ্ট পুরোটাই সাকিনার লেখা ছিল, আর সেই তাকে তার মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা শব্দ শিখিয়ে পুলিশের কাছে পাঠিয়েছিল। সে সবাইকে বিয়ের ব্যাপারেও সব সত্যি কথা বলল। শেষ পর্যন্ত আমির নিজেকে সাকিনার দেখানো রেপের অভিযোগের ভয় থেকেও বের করতে পারল, আর তার সঙ্গে সঙ্গেই সে সাকিনার প্রেমের জাল থেকেও নিজেকে বের করতে পারল, যেই জালে সে নিজেই জড়িয়ে পড়েছিল। আবার কি হলো স্যার? এবারই তো সবকিছু হবে। সবকিছু উল্টে গেছে। এবার জেলের ভিতরে ঘানি টানবে তুমি। আমি নিজেই স্টেটমেন্ট দিয়েছি। তোমার সমস্ত কুকর্ম, তুমি যা যা ওই নাবালকের সঙ্গে করেছো, সব কিছুরই রেকর্ড আছে। তুমি আমিরকে রেপ করেছো। স্যার, এটা একদম ভিত্তিহীন অভিযোগ। একজন মহিলা একটা পুরুষের রেপ কি করে করতে পারে? হ্যাঁ, রেপ হয়েছিল নিশ্চয়ই, কিন্তু আমিরের নয়, আমার। আমির আমার সঙ্গে জোর জবরদস্তি করে। সে তো আমি চাইলেই পুলিশে তখনই কমপ্লেন করতে পারতাম, কিন্তু ওর বয়সটা দেখে আমার দয়া হয়। তুমি প্রত্যেকবার সবাইকে বোকা বানাতে পারবে না। এখন তোমার কাছে যে তুরুপের তাস থাক না কেন, সেটা দিয়ে বাজিমাত করা যাবে না, কারণ এখন তুমি পুরোপুরি ফেঁসে গেছো। তার মানে? তোমার মতো লাখে একটা দুটো স্বার্থপরা দুশ্চরিত্র মহিলা রেপটাকে একটা ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে গেছো। লজ্জা হওয়া উচিত, কিন্তু আর না, কারণ এখন এই কেসটা এয়ার টাইট। সাকিনা ম্যাডাম, রেপ খেলার টাইম শেষ হয়ে গেছে। আপনি কি বলতে চাইছেন? আমির ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছে। তোমাদের মধ্যে যা যা হয়েছিল ও ম্যাজিস্ট্রেটের সামনে সব বলে দিয়েছে। প্রায় 6 মাস আগে ইমরান আমিরকে আমার চেম্বারে নিয়ে এসেছিল। ওর প্রাইভেট পার্টি ক্ষত হয়েছিল, যেটা প্রথম সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু করবার সময় প্রায়ই হয়ে থাকে। আমি ওই কেসের সঙ্গে রিলেটেড কিছু মেডিসিনস প্রেসক্রাইব করেছিলাম। স্যার, একটা ইউনিক কেস আছে। যদি কোনো মহিলা 16 বছরের একটা নাবালককে ড্রিঙ্ক করিয়ে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে তাকে রেপ করে, তাহলে এই কেসে কি করে এগোবো স্যার? 16 বছর মানে ছেলেটা মাইনার? ইয়েস স্যার, মাধ্যমিকের স্টুডেন্ট। তাহলে তো আমরা অ্যাকিউজকে পক্সো অ্যাক্টে বুক করতে পারি, প্রোটেকশন অফ চিলড্রেন এগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। রাইট স্যার। অ্যাকিউজকে সেকশন 4, 8 and 12 ধারায় বুক করো। ওকে স্যার। ছেলেটির লিখিত বয়ান নিয়ে নাও, আর ম্যাজিস্ট্রেটের সামনে ডিপোজিশন করাও ছেলেটার। ওকে স্যার, থ্যাংকস স্যার। এবার আর পার পাবে না সাকিনা, আর আমরাও তোমার জামিন কোনোভাবে হতে দেব না। সমীর, এর আগেও তোমার মায়ের হয়ে একটা রেপ কেস লড়েছিলাম, কিন্তু এইবার তোমার মায়ের বিরুদ্ধে তোমার বয়সী একটি ছেলের সাথে রেপ করার অভিযোগ এসেছে। এই কেসটায় পার পাওয়া খুবই শক্ত। দেখো, আমি এই ঝামেলায় জড়াতে চাই না। আই এম সরি সমীর। আব্বু, আম্মির বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, আবার ফাইল করতে হবে, আর তার জন্য কোনো অন্য উকিলকে হায়ার করতে হবে। সমীর, তুমি যে আমার ছেলে, সেটা তো আর বদলানো যাবে না। তোমার যদি কোনো কষ্ট হয়, আগে আমি সেটা দূর করব, কিন্তু এই সাকিনার জন্য আমি কোনো কিছুই করতে পারবো না। নানা জান, আব্বু তো সাহায্য করবে না বলে দিয়েছে। আমারও জবাব ওই একই। সাকিনা আমার কাছে মৃত।
সবাই না বললো? সবাই এরকম কি করে করতে পারে? উকিল আঙ্কেল বলছিল এই কেসটা যেই নেবে সেই হেরে যাবে। নানা, আব্বু সবাই বলছে যে তুমি যা করেছো সব ভুল করেছো, আর এর জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। আর তোমার আম্মি সম্পর্কে তোমার কি মনে হয় সমীর? আমি জানি না আম্মি, কোনটা ঠিক কোনটা ভুল আমি কখনো শিখতেই পারিনি, বা হয়তো তুমি কোনোদিন শেখাওইনি, বা হয়তো ভুল শিখেছি। আম্মি, আব্বু, জানি না কিভাবে তোমাদের কাছে ক্ষমা চাইবো। না বাবা, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমাদের কাছে অনেক। আর দেখ, আমরা তোকে কখনো দোষী মনেই করিনি। এখন এসব ভুলে গিয়ে তুই শুধু নিজের পড়াশোনায় মন দে। দেখ, তোর সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে। সবাই সাকিনাকেই দোষ দিচ্ছে। হ্যাঁ, ও ভুল তো করেছিল, কিন্তু আমি যেটা করেছি সেটা কি ভুল নয়? কতটা ভুল সেটা আমি জানি না। আম্মি আব্বু আমাকে কিছুই বলে না, শুধু সাকিনাকেই দোষারোপ করে। ওই রাতে আমার সঙ্গে যা হয়েছিল সেটা ঠিক হয়নি, আমি জানি। কিন্তু তারপরে যখন যখন আমার ভালো লাগতে শুরু করে আর ভুল কাজে আনন্দ পেতে থাকি, কখনো কখনো ভালো খারাপের মাঝের সীমারেখাটা কতটা আবছা হয়ে যায় বোঝাই যায় না। আমিও সেটা বুঝতে পারিনি। আমিরের বয়স মাত্র 16 বছর ছিল। কৈশোর আর যৌবনের মাঝখানে সিঁড়িতে সে দাঁড়িয়ে। এইরকম বয়সের কোনো ছেলেকে যদি কেউ কোনো গুরুতর বিষয়ে ভয় দেখায় বা দোষ দেয়, তাহলে সেই ছেলেটির মনে এবং মস্তিষ্কে গভীর ছাপ পড়ে। সেই বয়সের সেই ছেলেটি এটা বুঝতে পারে না যে যে জিনিসটি তাকে শোষণের মধ্যে দিয়ে আনন্দ দিচ্ছে, সেই জিনিসটাই তার বন্দি দশাকে আরো দীর্ঘায়িত করছে। সাকিনাকে আইপিসি 342 ধারা অনুযায়ী জবরদস্তি বন্দি বানানোর জন্য, 506 ধারা অনুযায়ী অপরাধমূলক ভাবনায় হুমকি দেওয়ার জন্য, আর পক্সোর ধারা 4, 8, 12 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট পক্সো হল আইনি প্রক্রিয়ার একটা মজবুত অঙ্গ। আর আশা করা যাচ্ছে যে সাকিনা তার অপরাধের শাস্তি নিশ্চয়ই পাবে। আমিরের জীবন ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগিয়ে চলেছে। আমিরকে এই ঘটনা ভুলে গিয়ে তার গরিমা এবং আত্মসম্মানকে আবার উপলব্ধি করতে হবে। এসব এত সহজ নয়, কিন্তু তার মা বাবা ইমরান মির্জা আর রাবিয়া মির্জা শক্ত মনে তার পাশে আছে সব সময়ের জন্যে। সাকিনার নিশানা হওয়া 16 বছরের আমির মির্জার জীবনের পর এবার আমরা যাব 10 বছরের কাজল চৌধুরীর জীবনের দিকে। কারণ নোংরা মানসিকতার শিকার হওয়া কাজল এই মুহূর্তে মুম্বাইয়ের বরিবালি রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। চল সোনা, এবার যাই। আমি টিকিট নিয়ে নিয়েছি। কাজল, এবারে এখান থেকে এই আংটি তোমায় নিয়ে যাই।
স্যার ওর নাম কাজল, কাজল চৌধুরী। মাত্র 10 বছর বয়স ওর। রোজকার মতন কালকেও বাইরে খেলতে গেছিল, তারপর আর ফিরে আসেনি। আপনারা কি পালঘরেই থাকেন? হ্যাঁ স্যার, তিলক বাগে। অনিতা দেবী, কাল সকাল থেকে কি কি হয়েছে আমাদের সব বলুন। স্যার ওই কাজল রোজকার মতো কাল স্কুলে গেছিল, আর তারপর রোজকার মতোই একটার সময় বাড়িও ফিরে এসেছিল, খাবার খেলো, আর প্রায় 3টে নাগাদও ওর বান্ধবীদের সাথে খেলতে বাইরে চলে গেল। ওর বান্ধবীটাকে? প্রতিবেশীর বাচ্চারা স্যার। নাম? ওই তো একজন অশ্বিনী আর একজন হর্ষিতা। তারপর 4:30 নাগাদ কাজল বাড়ি এসেছিল। আচ্ছা কাজল, তুই এসে গেছিস? একটা কাজ কর, তুই আর পিঙ্কি বসে একটু পড়াশোনা কর। মা, আমার খেলা শেষ হয়নি, খেলাটা শেষ করে এসে তারপর পড়তে বসবো। তারপর আর ফেরেনি স্যার। আর তার কিছুক্ষণ পর যখন আমি ওকে ডাকতে বাইরে গেলাম, তখন আর ওকে খুঁজে পাইনি। এর 2 বান্ধবী হর্ষিতা আর অশ্বিনী, এদের কিছু জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ স্যার, সন্ধ্যেবেলা ওই 7:30 অবধি আমি ওর অপেক্ষা করছিলাম। তারপর আমি নিজে গেছিলাম ওর বান্ধবীদের বাড়িতে। কাকি, আমি আর অশ্বিনী বিকেল 4:30 পর্যন্ত কাজলের সাথে খেলছিলাম, তারপর আমরা টিউশন ক্লাসে চলে যাই। তাহলে কাজল কোথায় গেল সোনা? কাজল তো বাড়ি চলে গেছিল 4:30 সময়। হ্যাঁ, ও বাড়ি এসেছিল, কিন্তু জল খেয়ে তো আবার বেরিয়ে গেল। 4:30 সময় আমি আর হর্ষিতা টিউশনের জন্য চলে যাই। তারপর ওখান থেকে ছুটতে ছুটতে আমি সোজা ওর দোকানে গেলাম। শুনছো? কি হয়েছে? আমাদের কাজল এখনো বাড়ি আসেনি, আর কোথাও পাচ্ছিও না ওকে। কি বলছো তুমি অনিতা? ও বিকেলে খেলতে গেছিল, তারপর ফিরেই আসেনি। আমি ওর 2 বান্ধবীকেই জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে ও 4:30 সময় চলে গেছিল। আমি আর গিরিশ পুরো তিলকবাগ খুঁজে দেখেছি স্যার, সব গলি, সব রাস্তা, সব জায়গায় স্যার। গিরিশ, হ্যাঁ তুই ওদিকে দেখ ভাই, আমি এদিকে যাচ্ছি। দেখ কোনো বাড়ি যেন বাদ না যায়। ঠিক আছে? ঠিক আছে। মেয়েটা কোথায় যে গেল? খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছিল স্যার। শুধু তিলকবাগই না, পুরো পালঘর খুঁজে দেখেছি, একটা কোনাও ছাড়িনি আমরা। তারপর সোজা এখানে চলে এলাম আপনার কাছে। স্যার, কাজলের বয়স 10 বছর। ও তো আমাদের পাড়া আর ওর নিজের স্কুল ছাড়া ঠিক করে কিছু চেনেও না। এখানে আপনারা কতদিন ধরে আছেন? 2 মাস ধরে স্যার। কোথা থেকে এসেছেন? স্যার আমরা ফতেপুর, উত্তরপ্রদেশের বাসিন্দা। আপনি? আগে ফতেপুর। ওর নাম গিরিশ স্যার, আমার বন্ধু। ও ফতেপুরেরই বাসিন্দা স্যার। আমরা কাজের খোঁজে এখানে এসেছিলাম। মুম্বাই বা তার আশেপাশে অন্য কোনো আত্মীয়? আগে না। বাড়ি থেকে কিছু হয়েছিল? আমি বলতে চাইছি, কোনো এমন কিছুর জন্য আপনারা কাজলকে বকাবকি করেছিলেন, আর ও হয়তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, যে কোনো বিষয়? না না স্যার, আমরা তো কাজলকে খুব ভালোবাসি। দেখুন, আমরা বহুবার দেখেছি যে বাচ্চারা সেসব জায়গাগুলোকে মিস করে যেখানে তারা বড় হয়েছে। এমনটা কি হতে পারে যে কাজলও ফিরে গেছে ফতেপুরে নিজের কোনো আত্মীয়র কাছে? না না স্যার, ওখানে আমাদের আর কোনো আত্মীয় নেই। আর স্যার, 10 বছরের এত ছোট একটা মেয়ে এত দূর একলা কি করে যেতে পারে? আমি তো কখনো ওকে বাড়ির কোনো জিনিস আনার জন্য পাড়ার কোনো দোকানেও একলা কখনো যেতে দিইনি। আপনারা চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি সার্চ অপারেশন শুরু করছি। আমাদের মেয়েটাকে খুঁজে দিন স্যার, আমরা সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। আমরা চাই না যে কিছু খারাপ হোক আমাদের বাচ্চাটার সাথে। অনিতা দেবী, আপনি খারাপ কিছু চিন্তাই করবেন না, ধৈর্য ধরুন, আপনাদের মেয়েকে তাড়াতাড়ি খুঁজে বার করব।
একটি 10 বছরের মেয়েকে যখন রাতভর খোঁজার পরও পাওয়া যায় না, তখন তার মা বাবার রক্ত হিম হয়ে যায়। ভয়ের চোটে তারা কাঠের পুতুল হয়ে যায়। অনিতা এই বিষয়টা নিয়ে আতঙ্কিত ছিল যে তার 10 বছরের মেয়ে কোথাও কোনো খারাপ লোকের হাতে না পড়ে যায়। কাজলকে সত্যিই কেউ কোথাও নিয়ে গিয়েছিল। তারা কারা? কোথায় ছিল কাজল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, স্কুল থেকে আমরা 3 জন একসাথে বেরিয়েছিলাম আর 3টে থেকে 4:30 পর্যন্ত আমরা একসঙ্গে খেলেছিলাম। তারপর আমি আর হর্ষিতা টিউশনে চলে যাই। কাজলের মা আমাদেরকে বলেছে যে কাজল 4:30টার সময় বাড়িতে এসেছিল, এক গ্লাস জল খেয়েছিল আর বলেছিল যে খেলা শেষ হয়নি। কিছু বলতে পারবে তোমরা যে তোমরা চলে যাবার পর কাজল কার সঙ্গে খেলছিল? আমরা জানি না স্যার, রোজ তো আমরা 3 জনেই খেলতাম, আমাদের সঙ্গে আর কেউ থাকতো না। না স্যার, আমি তো এই বাচ্চাটাকে দেখিনি কোনোদিন। না স্যার, দেখিনি। দশ বছর বয়স, সবুজ পোশাক পরে আছে, ফতেপুর, উত্তরপ্রদেশ থেকে এসেছে, মোটামুটি 2 মাস আগে। আগে না স্যার, এখনো এরকম কোনো মেয়েকে আমাদের চিলড্রেন্স হোমে আনা হয়নি। স্যার, সমস্ত অ্যাক্সিডেন্ট কেসেস চেক করেছি, মর্গগুলোতেও গেছি, এমনকি এলাকার সমস্ত পুলিশ স্টেশনে ওর ছবি আর ডিটেলস পাঠানো হয়ে গেছে। আর এখনো পর্যন্ত নো রেসপন্স? কিছু পাইনি স্যার। প্রতিবেশীদেরও জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলতে পারেনি। এই মেয়েটা কাজল 10 বছর বয়স, তাহলে কি এরকম হতে পারে যে এই বাচ্চাটাকে কিছু খাইয়ে দিয়ে, কোনো টফি বা চকলেট দিয়ে ওকে কথায় ভুলিয়ে তারপর তুলে নিয়ে গেছে? হতে পারে স্যার, কারণ ছেলে ধরাদের এই ধরনের স্টাইল রেগুলার। আমি একটা কাজ করছি, চাইল্ড ট্রাফিকিং সেক্টরের সমস্ত খোঁচরদেরকে কাজে লাগিয়ে দিচ্ছি। চাইল্ড ট্রাফিকিং এর যত হিস্ট্রি সিটার আছে আর যতগুলো আন্ডার ট্রায়াল আছে সব কটার খবর নাও, কিন্তু সাবধানে। আমাদের যেভাবেই হোক এই বাচ্চা মেয়েটাকে এখান থেকে বেরোনোর আগে উদ্ধার করতে হবে, যদি এই কেস চাইল্ড ট্রাফিকিং কেস হয় তো। এই বাকিটা কাল সন্ধ্যা থেকে নিখোঁজ। এখনো পর্যন্ত ডানাও গজায়নি। কি রে, তোরা সত্যি জানোয়ারের থেকেও অধম। আরে সবাই একরকম হয় না, আমি তো ওকে বাঁচানোর চক্করে রয়েছি। বল না, কোথাও কোনো টিপ পাওয়া যাবে? প্রথমে দিব্যিকে বল, আমার নাম আসবে না তো? আরে না রে, চল এবার নামটা বল। মমতা চাপা। এই এখানে তোকে কে পাঠিয়েছে রে? ধরে নাও এই বাচ্চাটার ভাগ্যই পাঠিয়েছে, একটু সাহায্য করে দাও। পুলিশ তো পাগলের মতো খুঁজছে মেয়েটাকে। এই পার্সেলটা তো এখানে আসেনি হিরো, আর এই এলাকায় যদি কোনো পার্সেল আসে বা যায় তো চেকপোস্ট একটাই, মুমতাজ আপার। যদি অন্য কেউ খুলে থাকে, নিজের চেকপোস্ট। এখনো এত সাহস এই এলাকায় কারো হয়নি, আর এরকম যদি হয়ে থাকে খোঁজ নিয়ে আমাকে জানা, পুলিশের থেকে অনেক বেশি দেব, বুঝলি? অনিতা দেবী, আমরা আপনার মেয়ে কাজলকে খোঁজার চেষ্টা ত্রুটি করিনি। স্যার, 3 দিন হয়ে গেছে, 3 দিনে একটা বাচ্চার সাথে অনেক কিছু হতে পারে, আর আমার কাজল তো খুবই সরল। অনিতা দেবী, একটু ভেবে দেখুন আর আমাদের বলুন, কখনো এরকম কি কিছু হয়েছে যার জন্য আপনি বা আপনার স্বামী সুনীল
আপনার মেয়ে কাজলকে বকেছেন? কাজল কোনোদিন আপনাদের উপর রাগারাগি করেছে বা জেদ দেখিয়েছে, বা হয়তো অভিমান হয়েছে কিছু? যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্লিজ লুকাবেন না। ভাগ্যই আমার থেকে আমার মেয়েটাকে লুকিয়ে রেখেছে। আমি আপনার থেকে কি লুকাবো এটা ভেবেই খুব দুশ্চিন্তা হচ্ছে যে কেউ কি ওকে ভুল বোঝালো, লোভ দেখালো, কিছু খাওয়ালো, কোথায় নিয়ে গেল। আমার মেয়েটার সাথে যেন খারাপ কিছু না হয়। প্রতিটা অ্যাঙ্গেল, খোঁচর আর সোর্সকে আমি 3-3 বার ট্যাপ করেছি স্যার, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। কাজলের বাবা মারও ওই একই কথা, ওদের মধ্যে কোনো অশান্তি ছিল না, আর কাজলের কোনো কথাতেই রাগ হয়নি। স্যার, একটা 10 বছরের মেয়ের কতটাই বা রাগ হবে যে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে? তোমার মনে আছে তুমি সেদিন একটা কথা বলেছিলে যে হতে পারে এই মেয়েটা ফতেপুর ফিরে গেছে? ইয়েস স্যার, কিন্তু ওই অ্যাঙ্গেলটাকে তো আমরা দেখিনি, কারণ কাজলের বাবা সুনীল বলেছিল যে ওখানে আর ওদের কেউ নেই। হতে পারে সুনীলের ওখানে কেউ নেই, কিন্তু কাজলের স্মৃতি তো ওখানে জড়িত আছেই, যার কথাও কাউকেই বলেনি। অপারেশন ফতেপুর স্যার। কিন্তু টিম একদম ছোট করবে, কারণ কোনো কিছু সূত্র পাওয়ার চান্স একদম 0। কিন্তু এখন আমাদের হাতেও 0ই আছে। সুনীল, হ্যাঁ সবকিছু ঠিক আছে তো? তোর বৌদি খুব চিন্তা করছে রে, আমারও ভয় লাগছে। ওনার খেয়াল রাখিস। মা, কাজল দিদি কোথায়? জানি না সোনা, ফিরে আসবে তো? তাও জানি না। আসবে না? জানি না। হ্যাঁ স্যার, কাজল এই গাঁয়েরই মেয়ে, সুনীল চৌধুরীর বড় মেয়ে। স্যার, এই হচ্ছে ওদের বাড়ি, 2 মাস ধরে বন্ধ। গত কয়েকদিনে কি এই বাচ্চাটাকে কেউ এখানে দেখতে পেয়েছে? স্যার, আমি তো কখনো দেখিনি, আর অন্য কেউ যদি ওকে দেখতে পেত নিশ্চয়ই জানতে পারতাম। গুপ্তবাবু, আমাদের সমস্ত গ্রামে জিজ্ঞেস করতে হবে এক এক করে। আপনি ঠিকই বলেছেন, আরো লোক ডেকে সারা গ্রামে জিজ্ঞেস করাচ্ছি। স্যার, স্যার দাঁড়ান। স্যার, একটু আগেই আপনারা বলছিলেন যে সুনীল চৌধুরী আর ওর স্ত্রী অনিতা চৌধুরী নিজের মেয়ে কাজলের মিসিং কমপ্লেন লিখিয়েছে মুম্বাইতে। হ্যাঁ, কেন? কিছু বলবেন আপনি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সুনীল চৌধুরী আর ওর স্ত্রী অনিতা চৌধুরী নিজের মেয়ে কাজলের মিসিং কমপ্লেন লিখিয়েছে মুম্বাইতে। হ্যাঁ, কেন? কিছু বলবেন আপনি? বলার তো কিছুই নেই, ওই তো হঠাৎ করেই চলে গেছিল, আমরা কেউই জানতাম না যে মুম্বাইতে চলে গেছে। আচ্ছা স্যার। দেখুন, ওই বাচ্চা মেয়েটাকে কেউই দেখেনি, পাশের গ্রামেও নয়। আর এখানে এই গ্রামে চৌধুরী পরিবারের কোনো আত্মীয় তো থাকে না।
মেয়েটা এই গ্রামেরই মেয়ে, 10 বছরের। 1 সপ্তাহ আগে মুম্বাই থেকে নিখোঁজ হয়েছে। স্যার, সুনীল চৌধুরীর একটা বোন আছে আর একটা দাদাও আছে, দুজনই নিজের। আগে যখন জিজ্ঞেস করেছিলাম কেন বলেছিলি এদের সম্পর্কে কিছু জানিস না? আমার খুব অদ্ভুত লাগছিল, গ্রামের কেউ কিছু আপনাদেরকে বললো না কেন? কোন ব্যাপারটা অদ্ভুত লেগেছে আর কি বলা হয়নি আমাদের? আপনারা বলছেন যে কাজলের মা বাবা সুনীল আর অনিতা ওকে খুঁজছে। সুনীল চৌধুরী আর ওর স্ত্রী অনিতা চৌধুরী নিজের মেয়ে কাজলের মিসিং কমপ্লেন লিখিয়েছে মুম্বাইতে। হ্যাঁ, তো এটা অদ্ভুত ব্যাপার কি আছে? স্যার, সুনীল চৌধুরীর বোন নন্দিনী চৌধুরী আর দাদা হেমন্ত চৌধুরী দুজনেই মুরাদাবাদে থাকে স্যার। ঠিকানা আমি জানি না। অনেক কিছু জানো তুমি, কিন্তু তুমি সেগুলো লুকোচ্ছ। কাজল কোথায়? ফটো দেখে কি করব? এই বাচ্চাটাকে গ্রামের সবাই খুব ভালো করে চেনে, কিন্তু গ্রামে সবাই অবাক হয়ে যাচ্ছে আপনারা এতক্ষণ ধরে কি সব অদ্ভুত প্রশ্ন করে যাচ্ছেন। নাম কি তোমার? আগে মিথিলেশ শর্মা। মিথিলেশ শর্মা। আমরা গ্রামে অনেকক্ষণ ধরে সময় দিয়েছি। এখন তোমার কথার পিছনে সময় দেওয়ার মতো না আমাদের ইচ্ছে আছে না মুড আছে। সত্যি করে বলো, কি লুকোচ্ছ? স্যার, কাজলের বাবা সুনীল চৌধুরী নিজের মেয়ের মিসিং কমপ্লেন কি করে লেখাবে স্যার? বাবা হয় ওর, ও মিসিং কমপ্লেন করবে না তো কে করবে? স্যার, বাবা ছিল। কাজলের বাবা সুনীল চৌধুরী 1.5 বছর আগেই মারা গেছে। এ সুনীল আরে অনিতা, এরা দুজনই বাচ্চার মিসিং কমপ্লেন লেখাতে এসেছিল। আর তুমি বলছো মেয়েটার বাবা সুনীল সে 1.5 বছর আগে মারা গেছে। তাহলে এটা কে? ও তো রাশিদ শেখ, এই গ্রামেই থাকে। ও তো কাজলের বাবা না? আরে অনিতা, এ কি বাচ্চার আসল মা নাকি অন্য কেউ? তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলে। কিচ্ছু হবে না, যদি ওরা কাজলকে পেয়ে যায়। ওকে পুলিশ কোনোদিনই খুঁজে পাবে না। আর হ্যাঁ, তুমি তোমার নাটক চালিয়ে যাবে, সব সময় যেন চোখে জল থাকে। একবার যদি কান্না থামিয়েছো, পুরো ব্যাপারটা ভেস্তে যাবে। কাজলকে পুলিশ কখনো পাবে না, রাশিদ এই কথাটা এত জোরের সঙ্গে কি করে বলছিল? কাজলকে এমন কোন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল যেখানে পুলিশ কখনো পৌঁছতেই পারবে না? অন্যদিকে ফতেপুরের পুলিশ জানতে পেরে যায় যে নিজেকে সুনীল বলে পরিচয় দেওয়া ব্যক্তি আসলে রাশিদ শেখ, আর সে কাজলের বাবা নয়। কাজলের আসল বাবা মারা গিয়েছিল। তাহলে এই রাশিদ আর এই মহিলা যে নিজেকে অনিতা বলছিল, এরা কারা? এই দুজন পালঘর পুলিশ স্টেশনে কমপ্লেন লিখিয়েছিল যে তারা সুনীল চৌধুরী আর অনিতা চৌধুরী আর তাদের 10 বছরের মেয়ে কাজল চৌধুরী বাড়ি ফেরেনি। পুলিশ 1 সপ্তাহ ধরে আকাশ পাতাল এক করে দিল, কিন্তু মেয়েটির কোনো খোঁজ পেল না। তারপর পুলিশ একটা চান্স নিল আর এই দম্পতির গ্রামের বাড়ি উত্তরপ্রদেশের ফতেপুরে চলে যায়। আর সেখানেই এই কেসের একটি নতুন চমকে দেওয়ার মতো অ্যাঙ্গেল বেরিয়ে এলো। আশা করা হচ্ছিল পুলিশ হয়তো ফিরে এসে এই নতুন ইনফরমেশনের সাথে কেসটি সলভ করে ফেলবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কাজল কোথায় আর কি অবস্থায় রয়েছে? এই গল্পগুলোর আসল গল্পটা কি? কাজলের আসল বাবা সুনীল কে ছিল, কিভাবে মরল আর কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আর এই জটিল কেসের সমাধান আমরা করব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।